আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি নিশাত পারভিন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আজকে আমি তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। এই করোনাকালীন দুর্যোগে সবাই বাড়িতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা আজকে বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি লাখো শহীদের রক্তে স্নাত আমাদের এই বঙ্গভূমি। আমরা সবাই জানি, এ কথাটি আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থীরা, কবি মাইকেল মধুসূদন দত্তের এই বঙ্গভূমি নিয়ে একটা কবিতা তোমাদের বাংলা বইয়ে আছে। তোমরা বলতে পারো কি সেই কবিতাটার নাম কি? হ্যাঁ, কবিতাটার নাম বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমির প্রতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় বঙ্গভূমি প্রতি। প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আর কথা নয়, আসো আমরা এই সুন্দর কবিতাটা আমরা পড়ি। তার আগে একটু কথা বলে নেওয়া দরকার। এই কবিতাটা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা কি কি শিখবে? এই কবিতাটা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কবি মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত পরিচয় জানতে পারবে। এই কবিতায় উল্লেখিত কঠিন কঠিন নতুন শব্দের অর্থ জানতে পারবে। কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে পারবে। কবিতাটিতে কবি মাইকেল মধুসূদন দত্ত যে বিনয় ও দায়িত্ব চেতনা, স্বদেশের প্রতি যে বিনয় ও দায়িত্ব চেতনার প্রকাশ পেয়েছে সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই কবিতাটা পাঠের মাধ্যমে তোমরা কি কি শিখবে তা আমরা জানলাম। আসো শিক্ষার্থীরা, কবিতাটা পড়ার আগে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিটা জেনে নিই।
আমরা পড়তে গেলে কবি পরিচিতিটা আমাদের কবি সম্পর্কেতেও জানতেই হবে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন প্রথা বিরোধী লেখক। তিনি মহাকাব্য, গীতি কবিতা, নাটক, প্রহসন, পত্রকাব্য ইত্যাদি লিখে বাংলা সাহিত্যে তিনি স্মরণীয় হয়ে আছেন। শৈশববেলা থেকেই তার কাব্য সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ ছিল। সে কারণেই তিনি মনে করেছিলেন যে বিলেতে গেলে কবি হওয়া সম্ভব, আর সে কারণেই তিনি আশা করেছিলেন এবং পরে বিদেশে যেয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার আগে আমরা একটু বলে নিই, তিনি 1824 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। 25শে জানুয়ারি কত সালে? 1824 সালের 25শে জানুয়ারি জন্মসাল, এটা জন্ম। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি, সবাই জানি যে আমরা প্রত্যেক মানুষই তার মাতৃভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করে। মনের ভাবটা যত মাতৃভাষার সাহায্যে যতটা সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব, অন্য ভাষার মাধ্যমে তা সম্ভব নয়। এমনকি আমরা স্বপ্নও দেখি না, মাতৃভাষার মাধ্যমেই আমরা সব কিছুই প্রকাশ করে থাকি। কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলাকে প্রথমে অবহেলা করে বিদেশে যেয়ে বিদেশি সাহিত্যে কবি হতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে এই বাংলা সাহিত্যে কাব্য চর্চায় ব্রতী হন। তিনি বাংলা, ইংরেজি ছাড়াও হিন্দি, তারপরে ইতালিয়ান, ফরাসি, জার্মানি, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ তিনি রচনা করেছিলেন। তিনি মহাকাব্য রচনা করেছিলেন প্রথম মহাকাব্য মেঘনাদ বধ রচনা করেন। এছাড়া তিনি তার লেখা অনেক রচনা আছে। তিনি নাটক যেমন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, তারপরে পত্রকাব্য বীরঙ্গনা এবং বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেটও তিনি রচনা করেছেন। আচ্ছা, তাহলে দেখো উনি প্রহসনে লেখার ক্ষেত্রে প্রহসন তার রচনা, তার
রচনাবলী রচনাবলী প্রহসন একেই কি বলে সভ্যতা তারপরে 2 বুড়ো শালিকের ঘাড়ে আচ্ছা, এরপরে 2 নম্বরে নাটক, যেমন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি। পত্রকাব্য, যেমন বীরঙ্গনা ইত্যাদি তিনি রচনা করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন উনি 1843 সালে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। উনি 1873 সালে 29 জুন মৃত্যুবরণ করেন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত পরিচিতি আমরা বোর্ডে এক নজরে পেয়ে গেছি। দেখো যে জন্ম কত 1824 সালের 25শে জানুয়ারি। তিনি অনেক ভাষায় পারদর্শী ছিলেন, যেমন বাংলা ইংরেজি ছাড়াও তিনি ফরাসি, জার্মানি, ইতালিয়ান, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য তিনি মেঘনাদ বধ রচনা করেন। তার রচনাবলীর মধ্যে বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য, বীরঙ্গনা ইত্যাদি। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং পরিশেষে 1873 সালের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবি পরিচিতি জানলাম। এখন আসো আমরা কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করি। তোমরা একটু খেয়াল করো, আমি কবিতাটি আবৃত্তি করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন
করোনা গো তব মন কোকোনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে, নাহি খেত তাহে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভোলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহবাস দাসে সুবর্দে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। ধন্যবাদ শিক্ষার্থীরা। দেখো তাহলে আমরা কবিতাটা পড়লাম। এখন এই কবিতাটার মধ্যে কিছু নতুন শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডটা মুছে দিলাম তোমাদের। এখন নতুন শব্দ যেগুলো আছে আমরা সেগুলো জানব। নতুন শব্দ জানার মাধ্যমে তোমরা এগুলো ভাষায় সঠিক প্রয়োগ করতে পারবে। যেমন শব্দর্থ, মিনতি, মিনতি, মিনতি অর্থ প্রার্থনা। মিনতি অর্থ কি? প্রার্থনা। তারপর আছে পরমাদ। পরমাদ, প্রমাদ হচ্ছে প্রমাদ, বা ভুল ভ্রান্তি। ভুল ভ্রান্তি, ভুল ভ্রান্তি। এরপর আসছে কোকোনদ। কোকোনদ, লাল পদ্ম। লাল পদ্ম। আচ্ছা, তারপর আসছে নীর। নীর অর্থ পানি। নীর, নীর পানি। এরপর আসছে সমন। সমন, মৃত্যুর দেবতা। মৃত্যুর দেবতা। আচ্ছা, তারপর আসছে তামরস। তামরস, পদ্ম। পদ্ম। তারপরে শরদে, এখানে শরৎকাল বোঝাতে। শরৎকাল, কাল বোঝাতে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতগুলো নতুন শব্দ লিখেছি বোর্ডে। প্রথমে লিখেছি মিনতি প্রার্থনা। কোকোনদ অর্থ হচ্ছে প্রমাদ বা ভুল ভ্রান্তি। পরমাদ অর্থ পরমাদ অর্থ প্রমাদ বা ভুল ভ্রান্তি। কোকোনদ অর্থ লাল পদ্ম। নীর অর্থ পানি। সমন অর্থ মৃত্যু দেবতা।
তারপরে মক্ষিকা। মক্ষিকা তো হচ্ছে মাছি, মাছি। তামরা সত্য হচ্ছে পদ্ম, শরদী অর্থ শরৎকাল বোঝাচ্ছে, মক্ষিকা অর্থ মাছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দের অর্থগুলো জানলাম। এখন আসো আমরা কবিতাটা বিশ্লেষণ করে সুন্দরভাবে প্রতিটা লাইনের অর্থ বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমরা পাঠ বিশ্লেষণে যাই। পাঠ বিশ্লেষণ। প্রথমে বলে রাখা দরকার, আমরা এই যে বঙ্গভূমির প্রতি কবিতাটা কবি মাইকেল মধুসূদন দত্তের একটা গীতি কবিতা। এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশের প্রতি বা জন্মভূমির প্রতি তার তীব্র স্বদেশপ্রেম এবং একাগ্রতা প্রকাশ ঘটেছে। এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত দেশকে, জন্মভূমিকে মা হিসাবে কল্পনা করে নিজেকে তুলনা করেছেন সন্তানের সাথে। মা যেমন হাজার দোষ ত্রুটি থাকুক, সন্তানের দোষ ত্রুটি থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেন, কোনো কিছুই মনে রাখেন না, কবিও তদ্রূপ এই জন্মভূমির প্রতি তার বিনয় সুরে তিনি আকুল আবেদন করেছেন যে তার শত ভুল থাকা সত্ত্বেও যেন তিনি তাকে মনে রাখেন, তার ভুল দোষ ত্রুটিকে তিনি ক্ষমা করে দেন। এবং যেহেতু তিনি বিনয়ী কবি, সেজন্য বিনয়ের সুরে আরও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে মহৎ গুণের কারণেই তাকে দেশমাতৃকা মনে রাখতে পারে, কিন্তু তা সত্ত্বেও তিনি আকুল আবেদন জানিয়েছেন যে দেশমাতৃকা যেন তাকে মনে রাখে এবং স্বদেশের স্মৃতিতে তিনি যেন পদ্ম ফুলের মতো ফুটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি চরণগুলো আর একবার পড়ে তোমাদেরকে আরও একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাদিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। এখানে কবি স্বদেশকে মিনতি করে একেবারে আকুল আবেদন জানিয়ে তাকে বলছেন যে তার মনের ইচ্ছা পূরণ করতে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা করে দিয়ে তিনি যেন এই দেশের স্মৃতিতে ফুটে উঠতে পারেন, দেশের স্মৃতিতে জেগে থাকেন, সেই প্রার্থনাই করেছেন। মধুহীন করোনাগো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি কে তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। এখানে আমরা সবাই জানি যে মানুষ মরণশীল, মৃত্যু মৃত্যু সবারই একদিন হবে, এটা অবধারিত। তিনি প্রবাসে থেকেও চিন্তা করেছেন যদি হঠাৎ করে বা দুর্ভাগ্যবশত কখনো তার মৃত্যু এসে যায় প্রবাসে থাকাকালীন অবস্থায়, তাহলে এখানে কবি তাহলে যেন স্বদেশ তার মনে রাখে। এখানে কবি তার দেহকে আকাশের সাথে এবং জীবনকে তারার সাথে তুলনা করেছেন এবং এই করার মাধ্যমে তিনি বলেছেন যে এই
তার সেই আকাশ থেকে তার জীবনটা যদি জীব তারা যেটা সেটা যদি হঠাৎ করে খসে যায় অর্থাৎ তার মৃত্যু হয়, সেটার জন্য কোনো তাতে তার খেদ নেই, কারণ মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু এই মৃত্যুটাকে স্মরণ করে রাখার জন্য তার প্রত্যেক মানুষের তার কর্মের মাধ্যমে, তার মহৎ কাজের মাধ্যমে পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকেন। তাই এখানে বলছেন যে তাতে তার কোনো খেদ নেই যদি দৈবক্রমে তার প্রবাসে তার মৃত্যু হয়ে থাকে, কিন্তু তার আকুল আবেদন স্বদেশ যেন তাকে মনে রাখে। এরপরে কবি বলছেন, চিরস্থায়ী কবে নীর হায়রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। এখানে বলছেন যে কবি যে আসলে আমাদের নদী যেমন প্রবাহমান, আমাদের জীবনটাও তেমনই নদীর মতো প্রবাহমান। যেমন এবং এই প্রবাহমানের সময়ে যে কোনো সময় নদী যে সাগরে পতিত হয়, তেমনি আমাদের দেহ, আমাদের জীবনেও একসময় মৃত্যু আসতে পারে। সেই মৃত্যুকে তিনি ভয় পান না, এবং মহৎ কাজের মাধ্যমেই মানুষ পৃথিবীতে যেমন স্মরণীয় বরণীয় হয়ে থাকেন, এখানে কবি এই দেশের স্মৃতিতে সেভাবেই বেঁচে থাকতে চান, দেশের মানুষের জনগণের মনে বেঁচে থাকতে চান। মক্ষিকা গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। আসলে কি যে একটা মহৎ কাজ করতে গেলেও যদিও তার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুটা তার অমর হয়ে থাকে। কোনো এই পৃথিবীতে সকল মানুষ স্মরণীয় বরণীয় হয় না, কিন্তু কিছু লোক তাদের কর্মের দ্বারা এই পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। এবং এই সেই জন্য কবি বলেছেন যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। এখানে তোমাদের দেখো যে তোমাদের বইয়ে যে চরণটা আছে এরকম, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, এখানে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, এখানে সেই ধন্য নরকুলে বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন, তাহলে এটা তোমরা সুন্দর করে বুঝিয়ে লিখবে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে দয়া করি ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহবাসে সুবর্দে, ফুটি জন স্মৃতি জলে মানুষে, মা যথা বলে মধুময় তামরস, কি বসন্ত কি শরদে। এখানে কবি বলছেন যে প্রত্যেক মানুষ তার কর্মের দ্বারা তার পৃথিবীতে অমর হয়ে থাকেন। প্রত্যেক মানুষ তার কর্মের দ্বারা পৃথিবীতে অমর হয়ে থাকেন। তাই কবি বলছেন যে জন্মভূমির কাছে তার আকুল আবেদন, সে যেন তার ভুল দোষ ত্রুটি সেটা ক্ষমা করে দিয়ে তাকে মনে রাখেন, এবং তিনি দেশমাতৃকার কাছে এই আশীর্বাদও প্রার্থনা করছেন, তিনি যেন দেশের মাটিতে বা দেশের তিনি যেন পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। এবং সকল তিনি আরও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে গুণের কারণে দেশমাতৃকা তাকে মনে রাখতে পারে। তাই পরিশেষে আমরা বলি, এই কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা স্বদেশের প্রতি তাদের বিনয়, শ্রদ্ধা, দায়িত্ব চেতনা গড়ে উঠবে, এবং স্বদেশের বিদেশের ঐশ্বর্য তারপরে জৌলুস থাকা সত্ত্বেও নিজের দেশের প্রতি এক কথায় তাদের মনে একটা স্বদেশ প্রেম জাগ্রত হবে। এই কবিতা পাঠের মাধ্যমে তোমরা স্বদেশ প্রেমী হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ বিশ্লেষণ করলাম। এখন কিছু যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, আমি একটা জ্ঞানমূলক প্রশ্ন
কখন আছে কালি এই মাথা আছে জ্ঞানমূলক প্রশ্ন বোর্ডে লিখছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন। আমরা বহু নির্বাচনে পরে অপশনগুলো দেই। 1 নম্বরে 1823 খ, 1824 গ, 1825 ঘ, 1826। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু কবি পরিচিতির মধ্যে শিখেছিলাম যে কবি মাইকেল মধুসূদন দত্ত, তোমাদের নিশ্চয় মনে আছে যে কবির মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে আমরা পড়েছিলাম? 1824 সালে। তাহলে সঠিক উত্তরটা হবে 1824 সালে। আচ্ছা, এইটা গেল একটা জ্ঞানমূলক প্রশ্ন। এরপর দেখো আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন লিখছি। অনুধাবনমূলক প্রশ্ন। সেই ধন্য নরকুলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কি বোঝাতে চেয়েছেন? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেই ধন্য নরকুলে এখানে কবি আসলে কি মহৎ কর্মের দ্বারা যারা পৃথিবীতে মহৎ কর্ম করেন তারা মরে যাওয়ার পরেও, মৃত্যুর পরেও তারা কিন্তু স্মরণীয় বরণীয় হয়ে থাকে, এই কথাটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আর নয়, আজ এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ি কাজ তোমার জন্মভূমি বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনা করো ভালো করে, বইয়ের সাথে তোমাদের সম্পর্ক থাক ভালো। এই কামনা করেই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।